আজকে তোমাদের শোনাবো একটা সত্যি ঘটনা। ঘটনাটা এতটাই অদ্ভুত, এতটাই ভয়ঙ্কর যে আজও সেই গ্রামের মানুষ সন্ধ্যার পর ওই বাড়িটার পাশ দিয়ে হাঁটতে সাহস পায় না। অনেকেই বলে সেখানে এখনো মাঝরাতে একটা মহিলার কান্নার শব্দ শোনা যায়। কেউ বলে সাদা কাপড় পরা একটা ছায়া ভাঙা বারান্দায় দাঁড়িয়ে থাকে। আবার কেউ কেউ দাবি করেছে ওই বাড়ির সামনে গিয়ে তারা নিজের মায়ের গলা শুনেছে, কিন্তু ফিরে তাকাতেই কাউকে দেখতে পায়নি। ঘটনাটা নদিয়ার এক ছোট্ট গ্রামের নাম ধলেশ্বরপুর। চারদিক জঙ্গল আর পুরনো গাছপালায় ঘেরা শান্ত একটা জায়গা। দিনের বেলায় জায়গাটা যতটা স্বাভাবিক লাগে, রাত নামার পর ততটাই অস্বাভাবিক হয়ে ওঠে। গ্রামের একদম শেষ প্রান্তে ছিল একটা পুরনো জমিদার বাড়ি। সবাই সেটাকে মাহার বাড়ি বলেই চিনত। কেন সেই নাম সেটা কেউ ঠিক মতো জানত না। লোকজন শুধু বলতো বহু বছর আগে ওই বাড়িতে এক বিধবা মহিলা তার একমাত্র ছেলেকে নিয়ে থাকত। তারপর এক রাতে এমন কিছু ঘটে যার পর থেকে পুরো বাড়িটা অভিশপ্ত হয়ে যায়। আমি তখন কলেজে পড়ি। ভূতের গল্প, রহস্য, পরিত্যক্ত জায়গা এক্সপ্লোর করা, এসবের প্রতি আমার বরাবরই আলাদা টান ছিল। আমার ইউটিউব চ্যানেলও ছিল ছোটখাটো। সেখানে আমি নানা জায়গার রহস্য নিয়ে ভিডিও বানাতাম। একদিন রাতে আমার ইনবক্সে একটা মেসেজ আসে, আপনি যদি সত্যিই সাহসী হন তাহলে মাহার বাড়িতে এক রাত কাটিয়ে দেখান। মেসেজটা ছিল একটা ফেক আইডি থেকে। কোনো ছবি নেই, কোনো তথ্য নেই, শুধু একটা লোকেশন আর নিচে লেখা জাপিডিআইএস জাপিডিআইএস জাপিডিআইএস। ওই বাড়িতে কেউ রাত কাটিয়ে সকাল পর্যন্ত বাঁচে না। প্রথমে আমি ভেবেছিলাম কেউ মজা করছে, কিন্তু যতবার ওই লোকেশনের কথা ভাবছিলাম ততবার কেমন একটা অদ্ভুত কৌতূহল কাজ করছিল মাথার মধ্যে। পরের দিন আমি আমার বন্ধু রুদ্রকে সব বললাম। রুদ্র প্রথমে হেসেই উড়িয়ে দিল, তুই আবার এগুলো সিরিয়াসলি নিচ্ছিস নাকি? আমি বললাম, ভিউয়ের জন্য পারফেক্ট হবে। একটা রিয়েল হন্টেড লোকেশন যদি পাই তাহলে চ্যানেলটা ভাইরাল হয়ে যাবে। রুদ্র একটু চুপ করে রইল, তারপর বলল, দেখ, আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু গ্রামের পুরনো বাড়ি নিয়ে এসব ব্যাপারে একটু সাবধানে থাকাই ভালো। কিন্তু আমার মাথায় তখন একটাই জিনিস ঘুরছিল, মাহার বাড়ি। দুদিন পর আমরা রওনা দিলাম ধলেশ্বরপুরের উদ্দেশ্যে। গ্রামে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। আকাশ কালো মেঘে ঢেকেছিল, বাতাসে কেমন একটা ভেজা গন্ধ। গ্রামের লোকজন আমাদের দেখে কেমন যেন অদ্ভুতভাবে তাকাচ্ছিল। একটা চায়ের দোকানে বসে আমরা বাড়িটার রাস্তা জিজ্ঞেস করলাম। চায়ের দোকানের বুড়ো মালিকটা হঠাৎ চুপ হয়ে গেল। আপনার ওখানে যাবেন? আমি হেসে বললাম, হ্যাঁ, একটু ভিডিও শুট করব। লোকটা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, রাতে যাবেন না বাবা। রুদ্র বলল, কেন? বুড়োটা গলা নিচু করে বলল, ওই বাড়িতে রাতের পর মানুষ থাকে না। যারা গিয়েছিল তারা আর আগের মতো ফিরে আসেনি। আমি বললাম, এসব গুজব, কেউ না কেউ তো বানিয়েছে। লোকটা এবার কাপে চা ঢালতে ঢালতে বলল, সবাই গুজব বলেই ভাবে, কিন্তু রাত 12টার পর যদি কোনো মা নিজের হারানো ছেলেকে খুঁজতে বের হয় তখন বুঝবেন। আমার শরীরের ভেতর দিয়ে ঠান্ডা একটা স্রোত নেমে গেল। আমি জোর করে হাসলাম, আমরা ঠিক সামলে নেব। লোকটা আর কিছু বলল না, শুধু যাওয়ার আগে একটা কথা বলল, যদি কেউ আপনাদের ডাকে পিছনে তাকাবেন না। সন্ধ্যা পুরোপুরি নামার আগেই আমরা মাহার বাড়ির সামনে পৌঁছে গেলাম। বাড়িটা দেখে সত্যিই শরীর কেমন যেন হয়ে গেল। দোতলা বিশাল জমিদার বাড়ি। পুরো বাড়িটার গায়ে লতা পাতা জড়িয়ে আছে। অনেক জানলার কাচ ভাঙা, বারান্দার রেলিং ভেঙে পড়ে গেছে। বাড়ির সামনে একটা শুকনো কুয়ো, আর তার পাশেই
একটা বোর্ড দাঁড়িয়ে, এটি আমার বাড়ি, কিন্তু আমার মা কোথায়? বোর্ডের লেখাগুলো যেন রক্ত দিয়ে লেখা। রুদ্র ফিসফিস করে বলল, দোস্ত, এটা কে লিখেছে? আমি ক্যামেরা অন করলাম। বন্ধুরা, আজ আমরা এসেছি ধলেশ্বরপুরের সবচেয়ে হন্টেড লোকেশন, মাহার বাড়িতে। গ্রামের লোকজন বলে এখানে আজও অশরীরীরা ঘরে। কথা বলতে বলতেই আমার চোখ পড়ল দোতলার বারান্দায়। সেখানে কেউ দাঁড়িয়েছিল, সাদা কাপড় পরা একটা মহিলা, চুল মুখের ওপর ঝুলে আছে। আমি কয়েক সেকেন্ড থমকে গেলাম। রুদ্র, দেখ। রুদ্র তাকাতেই বারান্দাটা ফাঁকা, কেউ নেই। রুদ্র বলল, তুই বেশি ভাবছিস, কিন্তু আমি নিশ্চিত ছিলাম সেখানে কেউ ছিল। আমরা ভাঙা দরজা ঠেলে ভেতরে ঢুকলাম। ভেতরে ঢুকতেই একটা গন্ধ নাকে এলো, পুরনো স্যাঁতস্যাঁতে গন্ধের সঙ্গে যেন পচা কিছু মিশে আছে। মেঝেতে ধুলো জমে আছে, চারদিকে পুরনো আসবাবপত্র, দেওয়ালে ছেঁড়া ছবি। হঠাৎ একটা শব্দ হলো, টক টক টক। উপরে কেউ হাঁটছে। আমরা দুজনেই থেমে গেলাম। রুদ্র ধীরে ধীরে বলল, এখানে আর কেউ আছে নাকি? আমি টর্চটা উপরের দিকে ধরলাম। কেউ নেই, কিন্তু শব্দটা থামল না। ধীরে ধীরে যেন কেউ খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতে শুরু করলাম। প্রতিটা ধাপে করমড় শব্দ হচ্ছিল। উপরে উঠতেই একটা লম্বা করিডোর দেখা গেল, দুই পাশে অনেকগুলো ঘর। হঠাৎ করিডোরের শেষ প্রান্তে একটা দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। ডরাম! আমরা দুজনেই চমকে উঠলাম। রুদ্র বলল, হাওয়ায় হয়েছে। আমি কিছু বললাম না, কারণ আমি স্পষ্ট দেখেছিলাম দরজাটা বন্ধ হওয়ার আগে ভেতরে কেউ দাঁড়িয়েছিল। আমরা ধীরে ধীরে দরজাটার দিকে এগোলাম। দরজাটা আধো ভাঙা। আমি ঠেলে খুলতেই করকর শব্দ হলো। ঘরটা ছিল একটা শিশুর ঘর। ভাঙা খেলনা ছড়িয়ে আছে, দেয়ালে পুরনো আঁকিবুকি। একটা ছোট কাঠের ঘোড়া মেঝেতে পড়ে, আর ঘরের এক কোণায় একটা পুরনো ছবি। ছবিটা তুলে দেখি একজন মহিলা আর তার ছোট ছেলে। মহিলার মুখে অদ্ভুত বিষণ্ণতা। মা আর মাহার। আমি বললাম, তাহলে ছেলেটার নাম মাহার ছিল? রুদ্র উত্তর দিল না। সে এক দৃষ্টিতে তাকিয়েছিল ঘরের অন্য পাশে। আমি আঁকাতেই দেখি দেওয়ালে কেউ নখ দিয়ে লিখেছে, মা আমাকে ফেলে কোথায় গেল? হঠাৎ ঘরের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ডরাম! পুরো ঘর অন্ধকার। রুদ্র চিৎকার করে উঠল, দরজা খুল! আমি দরজার দিকে দৌড়ে গেলাম, কিন্তু দরজা বাইরে থেকে যেন আটকে দেওয়া। ঠিক তখনই আমার কানের কাছে খুব আস্তে একটা গলা ভেসে এলো, মা! আমি জমে গেলাম। গলাটা একদম ছোট বাচ্চার মতো। তারপর আবার, মা, তুমি এসেছ? আমার শরীর ঠান্ডা হয়ে গেল। রুদ্র কাঁপা গলায় বলল, দোস্ত, তুই শুনলি? হঠাৎ ঘরের কোণায় রাখা কাঠের ঘোড়াটা নিজে থেকেই নড়তে শুরু করল, ধীরে ধীরে, তারপর দ্রুত। টক 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 টক। মনে হচ্ছিল কেউ খেলছে ওটা নিয়ে। আমি টর্চের আলো ফেলতেই ঘোড়াটা থেমে গেল। কিন্তু তখনই আমরা দেখলাম ঘরের কোণায় একটা ছোট ছেলে দাঁড়িয়ে, মুখটা অন্ধকারে ঢাকা। সে শুধু বলল, তোমরা কি আমার মাকে দেখেছ? রুদ্র চিৎকার করে পিছিয়ে গেল। আমি চোখের পলক ফেলতেই ছেলেটা উধাও, আর সেই মুহূর্তেই দরজাটা ধীরে ধীরে খুলে গেল। আমরা এক সেকেন্ডও দাঁড়াইনি, দৌড়ে বেরিয়ে এলাম ঘর থেকে। করিডোরে বেরোতেই দেখলাম পুরো বাড়িটা কেমন যেন বদলে গেছে। আগে যেটা ধুলোয় ভর্তি ছিল, এখন মনে হচ্ছে কেউ যেন সভ্য এখানে হাঁটতে গেছে। মেঝেতে ভেজা পায়ের ছাপ, সোজা সিঁড়ির দিকে গেছে। রুদ্র বলল, আমরা এখনই বেরিয়ে যাব। আমি মাথা নাড়লাম, কিন্তু ঠিক তখনই নিচতলা থেকে একটা মহিলার কান্নার শব্দ ভেসে এলো। সেই কান্না যেন বুক ফেটে যাচ্ছে। আমরা ধীরে ধীরে নিচে নামলাম। নিচে নামতেই দেখি ড্রয়িং রুমের মাঝখানে একটা চেয়ার দুলছে।
নিজে থেকেই। আর তার সামনে দাঁড়িয়ে আছে সেই সাদা কাপড় পরা মহিলা। এইবার তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। তার মুখ পুরো ফ্যাকাশে, চোখ দুটো কালো, ঠোঁট ফেটে রক্ত বেরোচ্ছে। সে ধীরে ধীরে মাথা তুলে আমাদের দিকে তাকাল, তারপর বলল, আমার ছেলে কোথায়? আমার হাত থেকে ক্যামেরা পড়ে গেল। মহিলাটা হঠাৎ আমাদের দিকে হাঁটতে শুরু করল, ধীরে ধীরে, কিন্তু তার পা মাটিতে ছুটছিল না, সে ভাসছিল। রুদ্র আমার হাত ধরে বলল, দৌড়া। আমরা দরজার দিকে দৌড় দিলাম, কিন্তু বাড়ির মূল দরজাটা বন্ধ। আমি প্রাণপণে দরজা ঠেলতে লাগলাম। পিছন থেকে তখন সেই মহিলার গলা, আমার ছেলেকে ফিরিয়ে দাও। হঠাৎ পুরো বাড়ির লাইটের মতো একসঙ্গে সব জানলায় আলো জ্বলে উঠল। যদিও বাড়িতে বিদ্যুৎই ছিল না। দোতলার সব জানলায় মানুষ দাঁড়িয়ে, কালো কালো ছায়া। তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে পিছনে তাকাতেই দেখি সেই মহিলা একদম আমাদের পেছনে। তার মুখটা এখন আর মানুষের মতো নয়, চোখের জায়গা ফাঁকা, মুখ অস্বাভাবিকভাবে বড় হয়ে গেছে। সে চিৎকার করে উঠল, মা আ হারার। সেই চিৎকারে পুরো বাড়ি কেঁপে উঠল। ঠিক তখনই বাইরে প্রবল বজ্রপাত হল। দরজাটা নিজে থেকেই খুলে গেল। আমরা দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা পিছনে না তাকিয়ে দৌড়াতে লাগলাম, কিন্তু কয়েক সেকেন্ড পরেই বুঝলাম রুদ্র আমার পাশে নেই। আমি থেমে গেলাম। চারদিকে অন্ধকার, বৃষ্টির শব্দ। আমি চিৎকার করে উঠলাম, রুদ্র! কোনো উত্তর নেই। হঠাৎ দূর থেকে একটা গলা ভেসে এলো, এদিকে আয়। রুদ্রের গলা। আমি শব্দটার দিকে এগোতে লাগলাম, জঙ্গলের ভেতর দিয়ে। তারপর হঠাৎ দেখি রুদ্র দাঁড়িয়ে আছে একটা গাছের নিচে, নে ফিরে দাঁড়িয়ে। আমি বললাম, দোস্ত, তুই ঠিক আছিস? সে ধীরে ধীরে ঘুরে দাঁড়াল, আর আমি জমে গেলাম। ওটা রুদ্র ছিল না, ওটার মুখই ছিল না। পুরো মুখটা কালো ফাঁকা, আর সেই ফাঁকা মুখের ভেতর থেকে অনেকগুলো গলা একসঙ্গে বলল, মা কোথায়? তারপর আমার মাথার পেছনে প্রচণ্ড আঘাত লাগে, সব অন্ধকার হয়ে যায়। আমি যখন জ্ঞান ফিরে পাই, তখন দেখি আমি একটা পুরনো ঘরের ভেতর বাঁধা অবস্থায় পড়ে আছি। ঘরের চারদিকে মোমবাতি জ্বলেছে, আর সামনে বসে আছে এক বৃদ্ধা মহিলা। তার চোখ দুটো অস্বাভাবিক সাদা। সে আমার দিকে তাকিয়ে হেসে বলল, তুই ওকে জাগিয়ে তুলেছিস। আমি কাঁপা গলায় বললাম, রুদ্র কোথায়? বৃদ্ধা ধীরে ধীরে বলল, মাহার আবার তার মাকে খুঁজতে বেরিয়েছে। তারপর সে ঘরের কোণার দিকে আঙুল তুলল। আমি তাকিয়ে দেখি অন্ধকারে একটা ছোট ছেলে বসে আছে। লো, আর এবার আমি তার মুখ স্পষ্ট দেখতে পেলাম। তার দুই চোখ নেই, শুধু কালো গর্ত, আর ঠোঁটে অদ্ভুত হাসি। সে ফিসফিস করে বলল, তুমি কি আমার নতুন মা হবে? আমি তখনও দড়ি দিয়ে বাঁধা অবস্থায় মাটিতে পড়ে আছি। ঘরের চারদিকে মোমবাতির আলো কাঁপছে। বাতাস নেই, তবু আগুনগুলো যেন অদ্ভুতভাবে দুলছে। সামনে বসে থাকা বৃদ্ধা মহিলার চোখ দুটো আমার দিকে স্থির, আর অন্ধকার কোণায় বসে থাকা সেই ছেলেটা, মাহার, তার মুখের সেই বিকৃত হাসিটা এখনো আমার বুক কাঁপিয়ে দিচ্ছিল। আমি গলা শুকিয়ে যাওয়া অবস্থায় বললাম, কারা আমাকে এখানে কেন এনেছি? বৃদ্ধা মহিলা ধীরে ধীরে উঠে দাঁড়াল। তার হাঁটার শব্দ হচ্ছিল না, যেন সে মাটির ওপর ভেসে চলেছে। সে এসে আমার সামনে বসে পড়ল, তারপর বলল, সবাই ভুল গল্প জানে। গ্রামের মানুষ ভাবে মাহার অভিশপ্ত, কিন্তু আসল অভিশাপটা ছিল তার মায়ের। আমি চুপ করে শুনছিলাম। বাইরে তখন ঝড় আরো বেড়েছে। জানলার ফাঁক দেখে বৃষ্টির পানি ঢুকছে। দূরে কোথাও কুকুরের কানের মতো শব্দ শোনা যাচ্ছিল। বৃদ্ধা আবার বলতে শুরু করল, বহু বছর আগে এই বাড়িতে থাকত মহামায়া দেবী। সবাই তাকে মাহা বলত।
স্বামী মারা যাওয়ার পর তিনি একাই এই বাড়িতে তার ছেলেকে নিয়ে থাকতেন। ছেলেটার নাম ছিল মাহার। ছোট্ট শান্ত একটা ছেলে, কিন্তু গ্রামের লোকজন বলতো জন্মের পর থেকেই ছেলেটার মধ্যে অস্বাভাবিক কিছু আছে। আমি বললাম, কি অস্বাভাবিক? বৃদ্ধা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, সে মৃত্যু মানুষদের দেখতে পেত। আমার বুকের ভেতর কেমন ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধা বলল, মাহার মাঝরাতে ঘুম থেকে উঠে অদ্ভুত লোকজনের সঙ্গে কথা বলত, কখনো হাসত, কখনো কান্দত। একদিন সে তার মাকে বলেছিল, মা, বাড়ির নিচে অনেক মানুষ আছে, তারা উঠতে চায়। তারপর বৃদ্ধা এবার ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এল। তারপর এই বাড়িতে মৃত্যু শুরু হয়। মোমবাতির আলো তখন আরও কাঁপছে। প্রথমে এক চাকর নিখোঁজ হয়, তারপর রান্নার মহিলা, এক এক করে সবাই উধাও হতে থাকে। গ্রামের লোকজন বলতে বাড়িটা শয়তানের কবলে গেছে, কিন্তু মাহা তার ছেলেকে ছেড়ে কোথাও যায়নি। হঠাৎ অন্ধকারে বসে থাকা মাহার খিলখিল করে হেসে উঠল। সেই হাসি শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। বৃদ্ধা এবার নিচু গলায় বলল, এক রাতে গ্রামের লোকজন দল বেঁধে আসে। তারা ঠিক করে ছেলেটাকে মেরে ফেলবে, কারণ তারা বিশ্বাস করতে মাহারই সব মৃত্যুর কারণ। আমি বললাম, তাহলে ও মারা গিয়েছিল? বৃদ্ধা এবার ধীরে ধীরে মাথা নাড়ল, না, তার আগেই তার মা তাকে লুকিয়ে ফেলে। হঠাৎ ঘরের ভেতর একটা ঠান্ডা বাতাস বইল। সব মোমবাতি একসঙ্গে নিভে গেল। পুরো ঘর অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যে আমি শুনতে পেলাম একজন মহিলা কাঁদছে, খুব কাছে। তারপর আমার কানের পাশে একটা গলা। আমি আতঙ্কে চিৎকার করে উঠলাম। ঠিক তখনই আবার মোমবাতি জ্বলে উঠল, কিন্তু এবার বৃদ্ধা মহিলা নেই। ঘরে শুধু আমি আর সেই ছোট্ট ছেলেটা, মাহার। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল। আমি দড়ি ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। ছেলেটা এসে আমার সামনে বসে পড়ল। তারপর ফিসফিস করে বলল, তুমি কি আমার মাকে খুঁজে দেবে? আমি ভয়ে জমে গেছি, তবু বললাম, তোমার মা কোথায়? মাহার মাথা নিচু করল, ওরা তাকে মাটির নিচে লুকিয়ে রেখেছে। ঠিক তখনই দরজাটা করাত করে খুলে গেল। বাইরে দাঁড়িয়ে রুদ্র, কিন্তু ওকে দেখে আমার বুক কেঁপে উঠল। তার চোখ দুটো পুরো কালো, মুখে অদ্ভুত হাসি। সে ধীরে ধীরে বলল, ওকে বিশ্বাস করিস না। আমি চিৎকার করে বললাম, আমাকে খুলে বের কর। রুদ্র ধীরে ধীরে ভেতরে এলো। তারপর পকেট থেকে একটা ছুরি বের করল। আমি ভেবেছিলাম সে দড়ি কাটবে, কিন্তু সে ছুরিটা আমার গলার কাছে ধরে বলল, ওর মা ফিরে এলে কেউ বাঁচবে না। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ওর শরীরে ভর করেছে। আমি কাঁপা গলায় বললাম, তুই কি বলছিস? রুদ্র হেসে উঠল, কিন্তু সেই হাসি রুদ্রের ছিল না। গলাটা যেন অনেকগুলো মানুষের গলা একসঙ্গে। মাহার দরজা খুলে ফেলেছে। ঠিক তখনই পুরো বাড়িটা কেঁপে উঠল। মাটির নিচ থেকে যেন কেউ ধাক্কা মারছে। ধপ ধপ ধপ। মাহার হঠাৎ চিৎকার করে উঠল, মা উঠে আসছে। হঠাৎ মেজের মাঝখানটা ফেটে গেল। ভেতর থেকে পচা গন্ধ বেরোতে লাগল। আমি আতঙ্কে দেখলাম মাটির নিচ থেকে একটা হাত বেরিয়ে এসেছে, সাদা পচা হাত। ধীরে ধীরে একটা মহিলা উঠে এল মাটির নিচ থেকে। তার শরীর কাদায় ভরা, চুল এলোমেলো, চোখ দুটো পুরো সাদা। সে উঠেই চারদিকে তাকাতে লাগল। তারপর মাহারের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা। মাহার দৌড়ে তার কাছে গেল। আমি ভাবলাম সব শেষ, কিন্তু পরের মুহূর্তেই সেই মহিলা মাহার গলা চেপে ধরল। তুই কেন দরজা খুললি? মাহার কাঁদতে লাগল, মা, আমি একা ছিলাম। মহিলাটা হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, আর সেই চিৎকারে ঘরের চারপাশের দেওয়ালে ফাটল ধরতে শুরু করল। রুদ্র তখনও অদ্ভুতভাবে দাঁড়িয়ে, তার মুখে হাসি। আমি বুঝলাম
কিছু একটা আমাকে এখনই করতে হবে। কিভাবে যেন দড়িটা একটু আলাগা হয়ে গিয়েছিল। আমি প্রাণপণে হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম। ঠিক তখনই বৃদ্ধা মহিলার গলা শুনলাম, পিছনের দরজা দিয়ে কুয়োর কাছে যা। আমি চারদিকে তাকালাম, কেউ নেই, শুধু গলাটা ভেসে এল। ওদের থামাতে হলে সত্য এটা খুঁজে বের কর। আমি শেষমেশ হাত ছাড়িয়ে ফেললাম। রুদ্র আমাকে দেখতে পেয়ে চিৎকার করে উঠল, পালাতে পারবি না। সে আমার দিকে ছুরি নিয়ে দৌড় এল। আমি পাশ কাটিয়ে দরজা দিয়ে বেরিয়ে দৌড় দিলাম। পুরো বাড়িটা তখন কাঁপছে, দেওয়াল থেকে ধুলো পড়ছে, চারদিকে কান্নার শব্দ। মনে হচ্ছিল পুরো বাড়িটা জীবন্ত হয়ে গেছে। আমি দৌড়ে পিছনের উঠোনে পৌঁছলাম। সেখানে সেই শুকনো কুয়োটা। বজ্রপাতের আলোয় হঠাৎ আমি দেখলাম কুয়োর পাশে মাটিতে কিছু খোঁড়া। আমি কাছে যেতেই বুঝলাম ওখানে একটা কবর। হঠাৎ পিছন থেকে সেই মহিলার গলা, আমার ছেলেকে ফিরিয়ে দাও। আমি পিছনে তাকালাম, মাহারের মা দাঁড়িয়ে, তার চোখ দিয়ে আলো রক্ত পড়ছে। সে ধীরে ধীরে আমার দিকে আসছে। আমি মরিয়া হয়ে কবরের মাটি খুঁড়তে শুরু করলাম, হাত দিয়ে, নখ দিয়ে। মাটি সরাতেই একটা পুরনো কাঠের বাক্স বেরোল। আমি বাক্সটা খুলতেই দেখি ভেতরে একটা ছোট্ট কঙ্কাল, আর তার সঙ্গে একটা ডায়েরি। হঠাৎ আমার মাথায় সব পরিষ্কার হয়ে গেল। গ্রামের লোকজন মাহারকে মারেনি, তার নিজের মাই তাকে লুকিয়ে রেখেছিল এই কুয়োর পাশে। কিন্তু ছেলেটা শ্বাসরোধ হয়ে মারা যায়, আর তারপর পাগল হয়ে যায় তার মা। আমি কাঁপতে কাঁপতে ডায়েরিটা খুললাম। শেষ পাতায় লেখা, আমি আমার ছেলেকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু আমি নিজেই ওকে মেরে ফেলেছি। যদি কেউ এই লেখা পড়ে তাহলে মাহারকে তার মায়ের কাছে ফিরিয়ে দিও না, ও আর মানুষ নেই। ঠিক তখনই মাটির নিচে থেকে অসংখ্য হাত বেরোতে শুরু করল, চারদিক থেকে মৃত মানুষের গলা। ওকে থামাও। আমি আতঙ্কে পিছিয়ে গেলাম। মাহার তখন ধীরে ধীরে এগিয়ে আসছে, তার মুখ বদলে যাচ্ছে, চোখের কালো গর্ত থেকে ধোঁয়া বেরোচ্ছে। সে বলল, আমি শুধু মাকে চেয়েছিলাম। তারপর পুরো আকাশ কালো হয়ে গেল। বজ্রপাতের আলোয় আমি দেখলাম বাড়ির চারপাশে শত শত ছায়া দাঁড়িয়ে, সবাই মাহারের দিকে তাকিয়ে। ঠিক তখনই বৃদ্ধা মহিলার গলা আবার ভেসে এলো, হাড়গুলো আগুনে পোড়া। আমি আশেপাশে তাকালাম, একটা পুরনো লণ্ঠন পড়েছিল। আমি তাড়াতাড়ি সেটা তুলে কঙ্কালের ওপর ছুঁড়ে মারলাম। আগুন লেগে গেল। মাহার হঠাৎ ভয়ঙ্কর চিৎকার করে উঠল। সেই চিৎকারে আমার কান প্রায় ফেটে যাচ্ছিল। তার মা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করল, কিন্তু তৎক্ষণে কঙ্কালটা জ্বলছে। চারদিকের ছায়াগুলোয় একে একে মিলিয়ে যেতে লাগল। মাহার আমার দিকে তাকাল। এই প্রথম তার মুখে রাগ না কষ্ট দেখলাম। সে আস্তে করে বলল, মা আমাকে অন্ধকারে রেখে গিয়েছিল। তারপর ধীরে ধীরে সে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। তার মা হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগল। আর কয়েক সেকেন্ড পরে সেও অদৃশ্য। ঠিক তখনই পুরো বাড়িটা ভেঙে পড়তে শুরু করল। আমি প্রাণপণে দৌড় দিলাম। পিছন থেকে বাড়ির ছাদ ধসে পড়ছে, চারদিকে ধুলো, চিৎকার, বজ্রপাত। শেষ মুহূর্তে আমি বাড়ির গেট পেরিয়ে বাইরে এসে পড়লাম। তারপর আর কিছু মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকে আমাকে রাস্তার পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। আমার শরীর জ্বরে পড়েছিল, কিন্তু রুদ্রের কোনো খোঁজ পাওয়া যায়নি। কেউ বলে সে পালিয়ে গেছে, কেউ বলে মাহার তাকে নিয়ে গেছে। আজও আমি জানি না সেদিন রাতে আসলে কি হয়েছিল, কিন্তু একটা জিনিস আমি এখনো ভুলতে পারিনি। হাসপাতাল থেকে ফেরার পর ক্যামেরার ফুটেজগুলো দেখছিলাম। বেশিরভাগ ভিডিও নষ্ট হয়ে গিয়েছিল, স্ক্রিন শুধু কাঁপছিল, কিন্তু শেষ কয়েক সেকেন্ডের একটা ক্লিপ এখনো আছে। সেখানে আমি দেখেছিলাম
আমি যখন জ্বলন্ত কঙ্কালের সামনে দাঁড়িয়ে, আমার ঠিক পেছনে রুদ্র দাঁড়িয়েছিল, পুরো অন্ধকার মুখ নিয়ে, আর সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসছিল। সেই হাসিটা আজও মাঝে মাঝে আমার স্বপ্নে আছে। আর সবচেয়ে ভয়ের কথা জানো, কয়েকদিন পর্যন্ত আবার একটা মেসেজ এসেছে অচেনা আইডি থেকে। সেখানে শুধু লেখা, মা এখনো ওকে খুঁজছে। গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম আরও ভয়ঙ্কর সত্যি ঘটনার গল্প নিয়ে আবারও ফিরে আসবো।